রেকর্ডিং আছে। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি। ওকে। তো এফেক্ট অফ ডিক্লারেশন। আমরা বলছি এই যে এতক্ষণ পরে আসলাম ডিক্লারেশন স্যুট কি? এটা ধারা হচ্ছে সেকশন 42। এখন এফেক্ট অফ ডিক্লারেশন সেকশন হচ্ছে 43। আমাদের সামনে প্রশ্ন হচ্ছে যে ঘোষণামূলক ডিক্রির ফলাফল কাদের উপর প্রযোজ্য হয়? কারা এই ফলাফল ভোগ করতে পারে? উত্তর কি হবে বলো? বলতে পারলে বলো। বাবা একবার করেন প্রশ্নটা। যে ঘোষণামূলক ডিক্রির ফলাফল কাদের উপর প্রযোজ্য হবে? যারা রাইট বা ক্যারেক্টার অস্বীকার করতেছে তাদের উপর। না, যে কোনো মোকদ্দমায় পক্ষ থাকে কয়টি? দুইটি। তো তো আদালত তো যে কোনো একটি পক্ষে ডিক্রি দিবে, তাই না? ও এটা তো ঘোষণামূলক ডিগ্রি, তাহলে তো ইয়ে পাবে কে যার পাবে? রাইটটা বা ক্যারেক্টারটা ডিনাই করা হয়েছে। না, এভাবে উত্তর হবে না। মোকদ্দমার যে কোনো পক্ষ, মোকদ্দমার জি, যে কোনো পক্ষ, যে বাইন্ডিং কোনো অনলি অন দ্য পার্টিজ টু দ্য সুট, পার্সন ক্লেমিং থ্রু দেম রেসপেক্টিভলি। এই কথার অর্থ হইল মোকদ্দমার যে কোনো পক্ষ। যে কোনো পক্ষ মানে কি? মোকদ্দমায় কয়টি পক্ষ আছে? দুইটি পক্ষ। দুইটি পক্ষ, প্লেন্টিভ ডিফেন্ডেন্ট, আরেকটা থাকে পারফর্মার ডিফেন্ডেন্ট, মোকাবেলাবাদী। হ্যাঁ, আচ্ছা। এটার নাম বলছে নিচে যে স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিনিধি। তাহলে ঘোষণামূলক ডিক্রির ফলাফল কার উপর প্রযোজ্য হয়? দুইটি ক্ষেত্রে প্রযোজ্য হয়, মোকদ্দমার যে কোনো পক্ষ বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিনিধি। আমাদের উত্তরটা এভাবে বুঝতে হবে যে এফেক্ট অফ ডিক্লারেশন ডিক্রি কাদের উপর প্রযোজ্য হবে? দুইটি পক্ষের উপর, মোকদ্দমার যে কোনো পক্ষ আর স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিনিধি। প্রতিনিধি। হ্যাঁ, where any of the parties are trustees on the person for whom, এটার অর্থ হলো এইটা যে বাইন্ডিং অনলি অন দ্য পার্টিজ টু দ্য সুট, person claiming through them respectively, and where any of the parties are trustees on the person for whom, মানে কাদের উপর প্রযোজ্য হবে? এখন উত্তর দাও রায়দা, যে ঘোষণামূলক ডিগ্রির ফলাফল কাদের উপর প্রযোজ্য হবে? উত্তর দাও। ইংরেজিতে দিতে পারো, বাংলায় দিতে পারো। যে কোনো পক্ষের উপর, না, সেটাই তো বললাম। মোকদ্দমার যে কোনো পক্ষ, মোকদ্দমার যে কোনো পক্ষ ও স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিনিধি। প্রতিনিধি। তাহলে আমার এখানে মোকদ্দমার ডিগ্রির ফলাফল প্রয়োগ করা যাবে দুইটি ক্ষেত্রে। ক্ষেত্র কয়টি? দুইটি। দুইটি। মোকদ্দমার যে কোনো পক্ষ, এনি পার্টি, এনি পার্সন অফ দ্য পার্টিজ, একটা পয়েন্ট, এনি পার্টিজ অফ দ্য, সরি, এনি পার্সন অফ দ্য পার্টিজ। নাম্বার টু, এ এনি অফ দ্য পার্টিজ অর ট্রাস্টিজ, অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। এই কথা ক্লিয়ার না হইলে আমি পরের সেকশনে যাব না। মোকদ্দমার ফলাফল, ঘোষণামূলক ডিগ্রির ফলাফল প্রয়োগ হয় কয়টা ক্ষেত্র? কয়টি? দুইটি। আবার বলছি, ক্ষেত্র কয়টি? দুইটি। তাহলে কোন কোন দুইটি ক্ষেত্র? মোকদ্দমার যে কোনো পক্ষ, অনলি অন দা পার্টি অফ দা সুট, হ্যাঁ, আর কে? আর কে? এনি অফ দা পার্টি অফ ট্রাস্টিজ, অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিনিধি। প্রতিনিধি। হ্যাঁ, শেষ হয়ে গেল। তাহলে ঘোষণামূলক ডিক্রি কি, কে করতে পারে, কতদিনের মধ্যে করতে পারে, এবং খারিজ হইলে ফলাফল কি, এটা জেনে নিলাম। ঘোষণামূলক ডিক্রির ফলাফল কি, কাদের উপর প্রয়োগ হয়, কিভাবে প্রয়োগ হয়, এটাও জেনে নিলাম। আমার কথা কি আমি বুঝাইতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে আমি পরের সেকশনে যাব। হ্যাঁ স্যার।
ওকে, তা আমাদের শুরু করবেন না স্যার? কি কি আমি তো শুরুর আজকে না জন্যই রেডি লিমিটেড। হচ্ছি। তোমরা তো এগুলা ভালো করে ক্লিয়ার করার জন্যই আমি কথা বলছি। সেকশন 44 রিসিভার। সেকশন 44 কি? রিসিভার। আচ্ছা, রিসিভারটা কখন নিয়োগ হয়? অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার কখন? কখন রিসিভার নিয়োগ হয়? একটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় রিসিভারে নিয়োগ হয়, নাকি মামলা শুরু হওয়ার আগে রিসিভারে নিয়োগ হয়, নাকি মামলা শেষ হওয়ার আগে রিসিভারে নিয়োগ হয়? কখন একজন রিসিভারে নিয়োগ হয়? উত্তর দাও। বিচারাধীন থাকা অবস্থায়। বিচারাধীন থাকা অবস্থায়। ইয়েস, যে কোনো মামলা বিচারাধীন থাকা অবস্থায় কি করা যায়? রিসিভার নিয়োগ করা যায়। রিসিভার নিয়োগ করা যায়। এবং এই রিসিভার নিয়োগের বিধান দেওয়ানি কার্যবিধির 40 আদেশের 1 ও 2 ভিত্তিতে পদ্ধতি অনুসারে করতে হয়। এবং রিসিভারের বিধান কোথায় রয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারা, দেওয়ানি কার্যবিধির 40 আদেশ। এবং রিসিভার কি? হোয়াট ডু মিন বাই রিসিভার? রিসিভার বলতে কি বোঝায় বলতো? মোকদ্দমার নালিশি বিষয়বস্তু সংরক্ষণ তত্ত্বাবধান পরিচালনার জন্য আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বলে রিসিভার। এখন যদি কেউ জিজ্ঞেস করে রিসিভার কি, বলতে পারবা? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলতে তো পারবাই। পারবো স্যার। হ্যাঁ, এই কথাটা মনে রাখবা যে মোকদ্দমার নালিশি বস্তুর সংরক্ষণ তত্ত্বাবধান পরিচালনার জন্য আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বলে রিসিভার। রিসিভার। রিসিভার নিয়োগ করা হয় কয়টি ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে। দুইটি ক্ষেত্রে। সম্পত্তি সংরক্ষণের জন্য, ডিক্রি জারির জন্য। এবং দাদা সংখ্যাটা আরেক রিসিভার কাকে বলে এটা যদি আমরা বলি, সেটা এইভাবে লিখতে হবে: মোকদ্দমার নালিশি বিষয়বস্তু সংরক্ষণ করা, তত্ত্বাবধান করা, পরিচালনার জন্য আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় রিসিভার। ঠিক এইভাবে আমাদেরকে এটা বলতে হবে। জি, এই যে বেগজিম করতে দিয়েছিল কয়েকদিন আগে, তাই না? ইয়েস। এবং রিসিভার নিয়োগ করার ক্ষেত্র কয়টি? পরের লাইন লেখো। রিসিভার নিয়োগের ক্ষেত্র 2টি। দুটি ক্ষেত্র। 2টি ক্ষেত্রে রিসিভার নিয়োগ করা হয়। এই 2টি ক্ষেত্রের নাম কি? সম্পত্তি সংরক্ষণের ক্ষেত্রে আর ডিক্রি জারির ক্ষেত্রে। হ্যাঁ, মেইনটেনেন্স অফ প্রপার্টি and execution of decree. মেইনটেনেন্স অফ প্রপার্টি and execution of decree জন্য জন্য আদালত কি করিতে পারেন? রিসিভার নিয়োগ করতে পারে। রিসিভার নিয়োগ করতে পারেন এই 2টি ক্ষেত্রে। জন্য নিয়োগ করা যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই, অফ কোর্স। কিসের জন্য? মেইনটেনেন্স অফ প্রপার্টি and execution of এক্সিকিউশন decree। ডিগ্রি। এরপরে কাদের কথাবার্তায়, কাদের জন্য আদালত রিসিভার মানে রিসিভার নিয়োগের পদ্ধতি কি? হোয়াট ডু মিন বাই প্রসিডিউর অফ অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার? হোয়াট ইজ দ্য প্রসিডিউর অফ দি অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার? বলো, বলো, উত্তর দাও। আদালত নিজ উদ্যোগেও রিসিভার নিয়োগ করতে পারে অথবা পক্ষগণের আবেদন ক্রমে রিসিভার রাইট, নিয়োগ করতে পারে। রাইট। যে কোনো পক্ষের আবেদনে আদালত রিসিভার নিয়োগ করতে পারেন, অথবা আদালত প্রণোদিত হয়ে রিসিভার নিয়োগ করিতে পারেন। পারেন। তাহলে রিসিভার নিয়োগের ক্ষমতা আদালতের কি ধরনের ক্ষমতা? অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, discretion of the court. The appointment of a receiver pending a suit is a matter resting in the discretion of the court. অর্থাৎ আদালতের ইচ্ছাধীন স্বেচ্ছাধীন ক্ষমতা। রিসিভার নিয়োগের ক্ষমতা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা, discretionary power of the court. Clear? ক্লিয়ার স্যার। আচ্ছা, এই রিসিভারের বিধিবিধান কোন আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়?
এই রিসিভার নিয়োগ, রিসিভারের ক্ষমতা, রিসিভারের কার্যক্রম কোন আইনের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে? বলো, উত্তর দাও। 1948 দেওয়ানি কার্যবিধির 40 দ্বারা। ইয়েস, এই উত্তরটা এইভাবেই হবে। দি মোড এন্ড এফেক্ট অফ হিজ অ্যাপয়েন্টমেন্ট and his right, power, duties, liabilities are regulated by the Code of Civil Procedure, Order Nং 40 and Rule 1 and 2. এইটা 40 আদেশের 1 এবং 2 বিধির বিধান মতে রিসিভারের রিসিভার কার্যাবলী পরিচালিত হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে বলো। এরপরে একটা ওয়ার্ড লেখা প্রয়োজন, এটুকু আমি বলি নাই আগে, যে রিসিভারের অধীনে কোন কোন মামলা, কোন ধরনের মামলায় রিসিভার নিয়োগ করা যায়? কোন ধরনের মামলায় রিসিভার নিয়োগ করা যায়? প্রশ্নটা লিখো। হোয়াট কাইন্ড অফ সুট উইল বি অ্যাপয়েন্টেড অফ দ্য রিসিভার? রিসিভার নিয়োগ করা যায়। হ্যাঁ, লিখছি স্যার। এটার উত্তর কি হবে কেউ জানো? না স্যার। রহিমা জানো? সম্পত্তি বন্টনের মামলা এবং ডিক্রি জারি, দুটো তো বলাই আছে স্যার। না, 9 ধারার মামলায় রিসিভার নিয়োগ হয়। ওই যে দখল বেদখল, ওই যে পড়েছিলাম আমরা সেকশন 9, সুনির্দিষ্ট প্রতিকার আইনের, লেখো এইভাবে লিখো, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলায় রিসিভার নিয়োগ করা যায়। 1 নাম্বার। 2 নাম্বার হইল বন্টনের মামলায় রিসিভার নিয়োগ করা যায়। বন্টনের মামলা। তাহলে কয়টা ক্ষেত্রে রিসিভার নিয়োগ, কোন কোন মামলায় রিসিভার নিয়োগ করা যায়? আমরা পড়লাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা। 9 ধারা কি ছিল? দখল বেদখল। 9 ধারা কি ছিল? দখল বেদখলের মামলা। দখল বেদখল। আর 2 নম্বর বললাম বন্টনের মামলায়। পার্টিসিপেশন। বন্টনের মামলার যে দেওয়ানি কার্যবিধির 54 ধারার। হ্যাঁ, এই বন্টনের মামলায় কি করা যায়? রিসিভার নিয়োগ করা যায়। এরপরে এখন আমাদের শেষ, এখন আমরা বলবো 52 ধারা নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করা যায়। এই নিরোধক প্রতিকারের বাংলা কি বলতো? ওই সরি, ইংরেজি কি বলতো? প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ এই যে প্রিভেন্টিভ রিলিফ, প্রিভেন্টিভ রিলিফ সম্পর্কে আর কোথাও আমরা পড়েছি কি বলো? জি স্যার। কোথায় পড়েছি? যে 6 ধারায়। হ্যাঁ, এইভাবে না, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারায় বলা হয়েছে হোয়াট ডু মিন বাই প্রিভেন্টিভ রিলিফ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 6 এ আমরা কি পড়ে এসেছি? হোয়াট ডু মিন বাই প্রিভেন্টিভ রিলিফ। মানে প্রিভেন্টিভ রিলিফ কি? তাহলে এই 6 ধারাতে আমরা যদি পড়ে থাকি যে হোয়াট ডু মিন বাই প্রিভেন্টিভ রিলিফ, নিরোধক, নিরোধক প্রতিকার, আর 52 ধারাতে এসে বলছে এই প্রিভেন্টিভ রিলিফ হাউ টু গ্রান্টেড প্রিভেন্টিভ রিলিফ। এই প্রিভেন্টিভ রিলিফ কিভাবে প্রয়োগ করা যায়? কয়ভাবে প্রয়োগ করা যায়? 2 ভাবে প্রয়োগ করা যায়। 52 ধারার বক্তব্য হইল প্রিভেন্টিভ রিলিফ কয়ভাবে প্রয়োগ করা যায়? 2 ভাবে প্রয়োগ করা যায়। এই 2 ভাবের নাম বলো। অস্থায়ী নিষেধাজ্ঞা আর স্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা আর স্থায়ী নিষেধাজ্ঞা। এর আগে আমরা একটু জেনে নিব, তাহলে ইনজাংশন আমরা কয় ধরনের পাইলাম? 2 ধরনের। 2 ধরনের। পার্মানেন্ট, এই টেম্পোরারি ইনজাংশন আর পার্মানেন্ট। আর কি? হ্যাঁ বলো, চিরস্থায়ী নিষেধাজ্ঞার ইংরেজি কি? পারপেচুয়াল ইনজাংশন। আমরা এখানে 52 ধারাতে পেয়ে গেলাম 2 ভাবে
প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা যায়, একটা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন আর একটা হচ্ছে পারপেচুয়াল ইনজাংশন। এখন যদি তোমাদের সামনে প্রশ্ন করে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ইনজাংশন কত প্রকার ও কি কি, কি উত্তর হবে বলো? ইনজেকশন 2 প্রকার। ইনজেকশন 2 প্রকার। কি কি? এই অস্থায়ী নিষেধাজ্ঞা ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা। হুম, এ দেখেন পানি পুরা, হ্যাঁ বলো। এই যে পানি দেখেন। হ্যাঁ পানি খাও রাইডা, আর তুমি বলো ইনজাংশন কয় প্রকার? 3 প্রকার দাদা, হ্যাঁ 3 প্রকার। 3 প্রকার নাম বলো। একটা হচ্ছে টেম্পোরারি, একটা পারপেচুয়াল, একটা আর আরেকটা যেন কি। ও আল্লাহ, এই দুটোই আপু। হ্যাঁ দুইটাই 2টা। তাহলে এর মানে কি রাইডা, তুমি কি আর একটু মনোযোগ দিতে পারবা পড়াশোনায়? জি দাদা। আমি বলেছি প্রশ্ন কি ছিল বলো তো দেখি, প্রশ্ন কি ছিল? ইনজাংশন কত ধরনের? না, প্রশ্ন কি ছিল কে বলতে পারো দেখি বলো। ইনজেকশন কত প্রকার ও কি কি? আর কি কি? মোহন কেন বাবু। আরেকটা তো আছে, ম্যান্ডেটরি ইনজেকশন আছে না? আরে না, সেইটা না, আমি বলেছি আমি আলাদা। কি প্রশ্ন করেছি সেটা বলো। সূর্য, আপনি জিজ্ঞেস করছেন ইনজেকশন কত প্রকার। এই যে ওই মিষ্টি বলো তো, মিষ্টি বলো আমি কি প্রশ্ন করেছিলাম তুমি বলো। স্যার আপনি বলছেন যে ইনজাংশন কত প্রকার ও কি কি? এর জন্য তোমাদের ক্লাসে মনোযোগী হইতে হবে। আমার ইচ এন্ড এভরি ওয়ার্ড তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, অ্যাটেন্টিভলি শুনতে হবে। আমি বলেছি সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞা কত প্রকার ও কি কি। আচ্ছা শুনে আইনে নিষেধাজ্ঞা কত প্রকার কি? আমি ভাবছি এটাই বলবো। স্যার আমি একটা মিনিটের জন্য বিদায় নিচ্ছি। তুমি বিদায় নাও, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞা কয় প্রকার, ইনজাংশন কত প্রকার সেটা বলো। বলো। 2 প্রকার স্যার। 3 প্রকার। ওই প্রশ্নটা লিখো আর উত্তরটা লেখো। যে তাহলে তো আমি ঠিকই বলছি। আরে আগে তুমি বুঝা না বুঝেই বলছো এটা, আগে আমি বলতেছি না কেন। দাদা, আমার মনে হচ্ছিল 3 প্রকার, আমি পড়ছিলাম সেই জন্য বলছিলাম। না, তুমি 2 জি প্রকার আমি বলাটাও রাইট ছিল, 3 প্রকার বলাটাও রাইট ছিল। আমি 3 প্রকার বলছি, লাস্টটা আমার মনে পড়তেছিল না। হ্যাঁ, মনে না পড়ুক কিন্তু লেখো সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞা 3 প্রকার, এটা একটু লিখতে পারবা? জি স্যার প্রতিকার আইনে নিষেধাজ্ঞা 3 প্রকার। যাও বাবা যাও, আমি কাজ করে আসতেছি। প্রতিকার লিখছি স্যার। হ্যাঁ, এখন লেখো এই 3 প্রকারের নাম। টেম্পোরারি ইনজাংশন মানে বাংলা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। লিখছি স্যার। এটার ধারা কত? 53। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা পারপেচুয়াল ইনজাংশন, এটার ধারা কত? 54। 54। আর ম্যান্ডেটরি ইনজাংশন, এটার ধারা কত? ম্যান্ডেটরি। এটার ধারা কত ম্যান্ডেটরি বলো, তোমরা বলো। 55 নাকি স্যার? হ্যাঁ বলো, ধারা বলো। 55 55 স্যার, 55 হ্যাঁ ধারা স্যার। 55 ধারা। তাহলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞা কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, আর আবার বলো লেখো দেওয়ানি কার্যবিধি অনুযায়ী নিষেধাজ্ঞা 2 প্রকার।
এখন লেখছি প্রশ্নটা স্যার। বুঝে উত্তর এই কারণে বললাম যে তুমি যখন প্রশ্ন আসবে কোনটা দিয়ে প্রশ্ন আসছে তুমি তো বুঝতে হবে যে জি। যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে হচ্ছে নিষেধাজ্ঞা 3 প্রকার আর দেওয়ানি কার্যবিধি অনুযায়ী কয় প্রকার? 2 প্রকার। হ্যাঁ। এখন 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 কি বুঝছো যে তোমাদের প্রশ্নটা যে ভুল ছিল, হ্যাঁ উত্তরটা ভুল স্যার। ছিল? হ্যাঁ। এরপরে হ্যাঁ আরেকটা স্যার। নিষেধাজ্ঞা আছে, সেটার নাম হইল কি? বাধ্যতামূলক নেতিবাচক না নিষেধাজ্ঞা। না, ইন এন্টেরিয়াম ইন ইনজাংশন। এন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। হ্যাঁ, ইন এন্টেরিয়াম। তো এই যে ইন এন্টেরিয়াম ইনজাংশন, এরপরে আরেকটা ওয়ার্ড আছে স্ট্যাটাস কো। স্ট্যাটাস কো। এই যে স্ট্যাটাস কোর বাংলা কি? অন্তর্বর্তীকালীন। না না, স্ট্যাটাস কোর বাংলা ওয়ার্ড বলো। স্ট্যাটাস কো একটা এটাও তো ইংরেজি ওয়ার্ড। স্যার মানে ইংরেজি ল্যাটিন। হ্যাঁ, বলো কে বলতে পারো? স্থিতাবস্থা। স্থিতাবস্থা, রাইট। স্থিতাবস্থা বলতে কি বুঝো, এটা ব্যাখ্যাটা কে দিতে পারো? যেভাবে আসছে সেভাবেই থাকবে, কোনো না, নড়াচড়া হবে না। পূর্বে যেমন ছিল বা আছে তেমন থাকা। পূর্বে যেমন জি, ছিল তাই বলবো। বা আছে তেমন থাকাকে বলে স্থিতাবস্থা। পূর্বে আচ্ছা, পূর্বে যেমন যেমন ছিল ছিল বা আছে তেমন থাকাকে কি বলে? স্থিতাবস্থা। স্থিতাবস্থা। সেটা হ্যাঁ। আচ্ছা, এই স্ট্যাটাস কোর জন্য কোনো পৃথক ধারা বা আদেশ আছে কি? জানি না স্যার। হ্যাঁ, ওইটাই লেখো যে এই স্ট্যাটাস কোর জন্য কোনো পৃথক ধারা বা আদেশ মানে সেকশন অর অর্ডার নাই। স্থিতাবস্থার জন্য কোনো আদেশ নাই। এবং এই স্ট্যাটাস কোটা কোন আদালত ব্যবহার করেন? এটাও একটা প্রশ্ন। যথাযথ অবশ্যই। লেখো স্ট্যাটাস কো শুধুমাত্র মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ব্যবহার করে থাকেন। সুপ্রিম মহামান্য এই স্ট্যাটাস কোটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ব্যবহার করে হাইকোর্ট থাকেন। ব্যবহার এবং করে থাকেন। থাকেন। আচ্ছা, এখন আমরা কি পড়েছিলাম? ইনজাংশন। তাহলে আমরা নিরোধক প্রতিকার কয়ভাবে দিতে পারি? আমাদের মূল প্রশ্নতে চলে আসি, কয়ভাবে দিতে পারি বলো, উত্তর দাও। দুইভাবে। দুই ভাবে, টেম্পোরারি ইনজাংশন, পার্মানেন্ট ইনজাংশন, তাই না? আচ্ছা। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন আমরা সহজ ভাষায় আমাদের পড়াটা বুঝবো। অস্থায়ী নিষেধাজ্ঞা কি? টেম্পোরারি ইনজাংশন কি? হোয়াট ডু মিন বাই টেম্পোরারি ইনজাংশন? বলো রাইদা। আচ্ছা, টেম্পোরারি ইনজাংশন হইতেছে একটা নির্দিষ্ট সময়ের জন্য যেই ইনজাংশন দেওয়া হয়, মানে আদালতের পরবর্তী নিষেধাজ্ঞা না দেওয়া পর্যন্ত আরকি, বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত যে ইনজাংশনটা বহাল থাকে সেটা টেম্পোরারি ইনজাংশন। আচ্ছা, এখন আর কে বলতে পারো বলো, আর কে বলতে পারো টেম্পোরারি ইনজাংশন কাকে বলে? স্যার, মোকদ্দমার বিষয়বস্তু স্থিতিশীল রাখার জন্য হুম অপরপক্ষকে যে নোটিশ দিয়ে হুম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞার আদেশ আদালত প্রদান করে থাকে তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলে। রাইট। The temporary injunction are such as are to continue until a specified time or until the full hearing, further order of the court. They may be granted at any period, short and are regulated by the Code of Civil Procedure. অর্থাৎ আমরা সহজে বোঝার জন্য
অপর পক্ষকে নোটিশ দিয়া যে নিষেধাজ্ঞা প্রদান করে তাকে কি বলে? বলো। টেম্পোরারি ইনজাংশন বলে। অস্থায়ী নিষেধাজ্ঞা বলে। রাইদা, এটা মনে রাখবা। অপর জি। পক্ষকে নোটিশ দিয়া যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তাকে কি বলে? অস্থায়ী টেম্পোরারি নিষেধাজ্ঞা। হ্যাঁ, আচ্ছা। এরপরে মামলার গুণাগুণ বিচার করিয়া ডিক্রির মাধ্যমে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলে। সহজে বোঝার জন্য এই রাস্তা, এই 4-5 লাইন বলার চেয়ে এটাই ভাবে যে নোটিশ দিয়া যে নিষেধাজ্ঞা সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, ডিক্রির মাধ্যমে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে বলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। পারপেচুয়াল ইনজাংশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। লেখা হইলে আমারে বলো, লেখছো এই পয়েন্ট গুলো? লেখছি স্যার। আচ্ছা। টেম্পোরারি ইনজাংশন ওয়ান কাইন্ড অফ অর্ডার, এটা লিখো। অস্থায়ী নিষেধাজ্ঞা কি? ওয়ান কাইন্ড অফ অর্ডার। আর চিরস্থায়ী পারপেচুয়াল ইনজাংশন কি? পারপেচুয়াল ইনজাংশন ইজ এ ডিক্রি। এটা লিখছো? হ্যাঁ স্যার। খালি লিখলে হবে না, বুঝতে হবে। এখন বলো, অর্ডার এন্ড ডিক্রির মধ্যে পার্থক্য কি? অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা একটা ডিক্রি। তাহলে তফাৎটা কি হলো? কে বলতে পারো? স্যার, আদেশের দ্বারা স্যার পক্ষগণের মধ্যে যে কোনো পক্ষের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করা হয় না। হয় হয় না, না, হয় না, না, আদেশ হয় দ্বারা না। হয় না, দ্বারা হয়। হ্যাঁ, আর ডিক্রির মাধ্যমে যে কোনো ডিক্রির এক মাধ্যমে পক্ষের তার অধিকার হয়। চূড়ান্তভাবে নির্ধারিত হয়। হয়। There is the difference between order and decree. ডিক্রি। অর্ডারের দ্বারা, আদেশের দ্বারা পক্ষগণের কি হয় না? অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয় অধিকার চূড়ান্ত হয় না। হয় না, হয় না। হয় না। আদেশের দ্বারা পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয় না। আর ডিক্রির মাধ্যমে হয় না। পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয়। এই কথাটা মাথার মধ্যে হয়। ঢুকে যেতে হইব। বুঝা গেছে? বুঝছি এটা স্যার। কাল একজনে বুঝলে হবে না, উপস্থিত সবাই বুঝতে হবে। রায়দা কি কিছু বুঝছো? রায়দা, জি আর ইউ আর ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? জি দাদা। তাহলে বলো, অর্ডার জি। এন্ড ডিক্রির মধ্যে পার্থক্য কি? আহান শেষ করেন না। নেক্সট সেকশন যান। আমি বুঝতে পারছি আপনি নেক্সট সেকশনে যান দাদা। না না, একটু আমার একটু শেষ হবে বুঝাও না না। আজকে। আমি তো শেষ করবোই, তুমি আমার একটু বুঝাও না এক লাইনে। বলেন। অর্ডারের দ্বারা পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয় না, আর ডিক্রির দ্বারা পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত হয়। এটাই হচ্ছে এদের পার্থক্য। এরপরে ধারা 54। ধারা 54 কি? স্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়? পার্মানেন্ট পারপেচুয়াল ইনজাংশন কখন মঞ্জুর করা যায়? ক্ষেত্র কয়টি? 5টি। তাইলে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। স্থায়ী 5টি ক্ষেত্রে। নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় কয়টি ক্ষেত্রে? বলো। 5টি ক্ষেত্রে। হ্যাঁ, ওই 5টি ক্ষেত্রের নাম স্যার, তো আমি চুক্তিটি পড়িয়েছি। জিম্মার অন্তর্ভুক্ত। হ্যাঁ বলো, 5টি ক্ষেত্রের নাম বলো। হ্যাঁ স্যার, চুক্তিটি এক হুম, চুক্তিটি জিম্মার অন্তর্ভুক্ত হতে হবে। রাইট, 2, ক্ষতিপূরণ নির্ণয়ের মাপকাঠি না থাকলে। রাইট। 3, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হলে। হ্যাঁ, আর 4 হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের অনিশ্চয়তা দেখা দিলে। আর 5 হচ্ছে মামলার বহুতা রোধ করার জন্য আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিবেন। রাইট। এই এই 5টি 5টা, কারণে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিবেন। হ্যাঁ, রাইট, হয়ে গেল। 56 ধারা ম্যান্ডেটরি ইনজাংশন। এখন প্রশ্ন একটাই যে হোয়াট ডু মিন বাই ম্যান্ডেটরি ইনজাংশন? কে উত্তর দিতে পারো?
যে ক্ষেত্রে একটি বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করার জন্য এমন একটি কার্য সম্পাদন করা হয় যা আদালত কার্যকরী করার জন্য যোগ্য, তখন আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে প্রয়োজনীয় কাজ সম্পাদনে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে বাধ্যতামূলক বা আদেশমূলক নিষেধাজ্ঞা বলে। হ্যাঁ, এটার এক কথায় উত্তর হইল ম্যান্ডেটরি ইনজাংশন ইজ এ অব্লিগেশন। এটা ইংরেজিটা লেখো তো। ম্যান্ডেটরি ইনজাংশন মিন্স an obligation, breach of an obligation. এটা লেখো, breach of an obligation ইনজাংশন is the breach of an obligation, বাধ্যবাধকতা। আদেশমূলক, আদেশ মানে হলো এক ধরনের বাধ্যবাধকতা ইয়া একটা আদেশ। লেখো। লেখছি স্যার। তাহলে ম্যান্ডেটরি ইনজাংশন কি? এক ধরনের আদেশ। কিসের আদেশ? আদেশ। কিসের আদেশ? বাধ্যবাধকতার আদেশ। কিসের আদেশ? বাধ্যবাধকতার আদেশ। বাধ্যবাধকতার আদেশ। বাধ্যবাধকতার আদেশ। হ্যাঁ, which the court is capable of enforcing, মানে আদালত শক্তি প্রয়োগ করার আদেশ। আদালত কি ধরনের আদেশ দিয়েছেন? শক্তি প্রয়োগের আদেশ দিয়েছেন। এর জন্য ম্যান্ডেটরি ইনজাংশন কি? বাধ্যবাধকতার আদেশ। এক কথায় বললে ম্যান্ডেটরি ইনজাংশন হচ্ছে আদেশ। কি ধরনের আদেশ? এনফোর্সিং অর্ডার, শক্তি প্রয়োগের আদেশ। অর্ডার। অর্ডার। শেষ 56। এখন এতক্ষণ আমরা পড়লাম অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, আদেশমূলক নিষেধাজ্ঞা। এখন আমরা বলবো কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানাইতে পারেন? 56 দ্বারা 11টি ক্ষেত্রে। হ্যাঁ, তো এটার ইংরেজি কি? ইনজাংশন ওয়েন রিফিউজ। আদালত কয়টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করিতে অস্বীকৃতি জানাবেন, প্রত্যাখ্যান করবেন, প্রত্যাহার করবেন? প্রত্যাহার না, প্রত্যাখ্যান করবেন 11টি ক্ষেত্রে। এই 11টি ক্ষেত্র আমি লিখিয়েছি। এটা বলার দরকার আছে কি? না স্যার। আচ্ছা, এরপরে 57 ধারা। 57 ধারাটা কি? নেতিবাচক চুক্তি পালন করিবার এগ্রিমেন্ট, ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ ইনজাংশন, ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ ইনজাংশন। মানে 56 ধারায় বলেছে আদালত কি করতে পারেন? 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করিবেন না, অস্বীকার করবেন। 11টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে অস্বীকার করতে পারেন। 57 ধারায় বলছে। 56 ধারায় যাই বলা হোক না কেন, 57 ধারা অনুযায়ী আদালত নেতিবাচক চুক্তির ক্ষেত্রে কি করিতে পারেন? নিষেধাজ্ঞা মঞ্জুর করিতে পারেন। এই কথাটা আগে বুঝবা। তাইলে প্রশ্ন হইল, আদালত কি নেতিবাচক চুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করিতে পারেন? উত্তর কি? পারেন স্যার। পারেন স্যার। উত্তর হবে 57 ধারা অনুযায়ী আদালত নেতিবাচক চুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করিতে পারেন। তাহলে এখন প্রশ্ন হইল, নেতিবাচক চুক্তি কয় ধরনের হয়? 2 ধরনের। একটা ইতিবাচক চুক্তি আর একটা নেতিবাচক চুক্তি। একটা পজিটিভ এগ্রিমেন্ট আর একটা কি নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে মনে করো আমি সাংবাদিক হিসেবে কালবেলার সঙ্গে চুক্তিবদ্ধ হলাম যে আমি কালবেলাতে সাংবাদিকতা করব। এটা কি ইতিবাচক চুক্তি না? হ্যাঁ স্যার। একই সঙ্গে সেম টাইম যে আমি 2025 সাল কালবেলাতে সাংবাদিকতা করব, এটা আমার পজিটিভ এগ্রিমেন্ট। আবার সেম টাইম আমি কি করলাম,
দৈনিক প্রথম আলোর সঙ্গে আবার চুক্তি করলাম যে আমি প্রথম আলোতে সাংবাদিকতা করব, কালবেলাতেও সাংবাদিকতা করব, প্রথম আলোতেও সাংবাদিকতা করব। দ্বিতীয় চুক্তিটা কি? নেগেটিভ এগ্রিমেন্ট। হ্যাঁ, ইয়েস। তাহলে আমাদের নেগেটিভ এগ্রিমেন্ট আর পজিটিভ এগ্রিমেন্ট বুঝবো কিভাবে? উত্তর হইল, প্রথম যে চুক্তি করা হয় তাকে বলে কি? পজিটিভ এগ্রিমেন্ট। যে চুক্তি করা হয় তাকে কি বলে? পজিটিভ এগ্রিমেন্ট। আর প্রথমে করা চুক্তির মেয়াদের মধ্যে একই বিষয়ে অন্য কারো সঙ্গে পুনরায় চুক্তি করাকে কি বলে? নেগেটিভ এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। তাহলে তোমাদের সামনে আমার প্রশ্ন হলো, পজিটিভ এগ্রিমেন্ট কি আর নেগেটিভ এগ্রিমেন্ট কি, এটা কি বুঝতে পেরেছো? বুঝছি স্যার। আর কে কে বুঝতে পেরেছে বলো? আর কেউ কি আছে আমার সঙ্গে? আছি তো স্যার। আমার তো মনে হয় সবাই থাকার কথা। রাইদা মনে বের ওয়েল ডান। তোকে রাইদাপুর মনে তাহলে ফোন আছে। আমাদের এই নেগেটিভ চুক্তিটাও বুঝিয়ে দিলাম। এই চুক্তি দুই ধরনের হয়, নেগেটিভ পজিটিভ। প্রথম যে চুক্তি সেটা পজিটিভ চুক্তি, আর এই চুক্তি বজায় থাকা অবস্থায় যদি আরেকটা চুক্তি করা হয় সেটাকে বলে নেগেটিভ চুক্তি। আদালত কি করিতে পারেন? নেগেটিভ চুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার স্যার। ওকে, আজকের মতো ক্লাস শেষ। কালকে সকালে না, রাত্রে পড়াশোনা স্যার হচ্ছে বাসায়? করছি তো স্যার, তেমন বেশি করতে পারি নাই স্যার, একটু যেমন ঝামেলার মধ্যে ছিলাম তো ওই জন্য। ঝামেলা তো সব শেষ করে দিতে হবে। পরীক্ষা নাকের ডগায়, এপ্রিল মাসে পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা এপ্রিল মাস খুব কাছে এবং পড়াশোনা অনেক। তোমাদেরকে বুঝতে হবে বার কাউন্সিল পরীক্ষা বিসিএস পরীক্ষার মতো সমপর্যায়ের, প্রতিযোগিতামূলক, এবং প্রতিটি বস্তু বুঝতে হবে পয়েন্টে পয়েন্টে, বিশ্লেষণ বুঝতে হবে, সেকশন বুঝতে হবে। মুখস্থ করলে হবে না, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। স্যার মনে থাকে না স্যার, এটাই তো সমস্যা আছে। বারবার পড়ে মনে রাখতে হবে, এবং বুঝলে মনে থাকবে, না বুঝে পড়লে মনে থাকবে না। এটা আমাদের এইটাই জিনিস। যাই হোক, আমরা গতদিন ক্লাস করেছিলাম এসআর অ্যাক্ট আমরা শেষ করেছি। এসআর অ্যাক্ট 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন। 57টি ধারা ছিল। 57টি ধারার উপরে আমরা ব্যাখ্যা দিয়েছি। এমসিকিউ নিজেদের মধ্যে করে তৈরি করবা, এরপরে আমি আরো এমসিকিউ তোমাদেরকে দিব। কিন্তু আমি যতই এমসিকিউ দেই না কেন, তোমাদের মধ্যে যদি বুঝবুদ্ধি না থাকে তাহলে আমার এমসিকিউ দিয়েও তোমাদের কোনো লাভ হবে না। লাভ নেই। বুঝছি স্যার। তারপরেও আমি এক নজরে ধারাগুলো মুখস্থ রাখার জন্য কতগুলো কথা বলি। যেমন শিরোনাম 1 ধারা 1, ধারা 2 বাতিল, 3 ধারা সংজ্ঞা, 4 ধারা সংরক্ষণ, 5 ধারা প্রতিকার, ধারা 5 প্রতিকার 5, ধারা 6 নিরোধক প্রতিকার, ধারা 7 দণ্ড, দণ্ডমূলক আইন প্রয়োগ করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন কি করা যায় না? প্রয়োগ করা যায় না। ধারা 8 মালিকের দখল উদ্ধার, ধারা 9 দখলচ্যুত ব্যক্তির দখল উদ্ধার, স্থাবর সম্পত্তি দখল উদ্ধার পুনরুদ্ধার সম্পর্কিত ধারা হচ্ছে 8, 9, এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কিত ধারা হচ্ছে 10, 11। এরপরে আমরা পড়ছি চুক্তি। চুক্তি মঞ্জুর করা যায় 4টি ক্ষেত্রে। ধারা কত? 12। সংশ্লিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। ধারা কত? 12। 12। আবার সুনির্দিষ্ট চুক্তি আংশিক কার্য সম্পাদন করা সম্ভব। ধারা কত? 13।
এই আংশিক কার্য সম্পাদন করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14, 15, 16 15, 16 ধারায় ধারা। এবং অন্যান্য চুক্তি 14, 15, 16 ধারার শর্ত পূরণ না হলে বাস্তবায়ন করা অসম্ভব। ধারা কত? 17। 17, সুনির্দিষ্ট প্রতিকার আইনের এস্টেপেল সংক্রান্ত ধারা কত? 18। ত্রুটিপূর্ণ 18, সত্যের বিরুদ্ধে বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার সৃষ্টি হয় ধারা কত? 18। 18, এবং ক্রেতার অধিকার কয়টি অধিকার তৈরি হয়? 4টি অধিকার 4টি তৈরি হয়। অধিকার তৈরি হয়। পরবর্তী সত্য, অনুমতি, রেহেনমুক্ত, খরচাদেশ, এই 4টি অধিকার ক্রেতার অধিকার পারচেসার রাইট তৈরি হয়। হ্যাঁ, স্যার। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের চুক্তি ভঙ্গের কারণে চুক্তি ভঙ্গকারীর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করা যায় ধারা কত? 19। কয়টি 19, ক্ষেত্রে? 2টি। 2টি, এবং নামঞ্জুরের ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা দায়ের করা যায় 19 ধারা। এবং ক্ষতিপূরণ কয়ভাবে প্রয়োগ করা যায়? 2 ভাবে প্রয়োগ করা 2 যায়। ভাবে। কনসিকুয়েন্টাল রিলিফ, আনুষঙ্গিক প্রতিকার, আর অল্টারনেটিভ কম্পেনসেশন Alternative বা solution, বিকল্প ক্ষতিপূরণ। সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা আদালতের কি ধরনের অধিকার? স্বেচ্ছাধীন অধিকার, ডিসক্রিশনারি অধিকার, পাওয়ার অফ দা কোর্ট। কোর্ট, সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে কয়জন? 8 জন। ক্ষেত্র কয়টি? 8টি ক্ষেত্র। ধারা কত? 23। সুনির্দিষ্ট প্রতিকার পাবে না, পেতে পারে না, ব্যক্তিগত বাধা প্রতিবন্ধকতা হিসেবে তৈরি হয় ধারা কত? 24। 19, সুনির্দিষ্ট প্রতিকার ব্যক্তিগত বাধার কারণে পেতে পারে না কয়টি ক্ষেত্র? 4টি ক্ষেত্র। সুনির্দিষ্ট প্রতিকার যখন পাবে না, ক্ষেত্র কয়টি? 3টি। ধারা কত? 28। সুনির্দিষ্ট প্রতিকারের মামলা মঞ্জুর হইলে, সুনির্দিষ্ট প্রতিকারের মামলা নিষ্পত্তি হইলে পরবর্তীতে ক্ষতিপূরণের মামলা করা যাবে না ধারা কত? 29। 29, এরপরে আমরা পড়ব একটি দলিল কয়টি কারণে বাতিল সংশোধন করা যায়? 3টি কারণে। 3টি কারণে একটি দলিল সংশোধন করা যায় ধারা কত? 31, 31 ধারা। 3টি কি কি কারণ বলো? স্যার, দলিল প্রতারণার মাধ্যমে সম্পাদিত হলে, দলিল ভুল তথ্যের ভিত্তিতে সম্পাদিত হলে, 3 পক্ষগণের অভিপ্রায়কে ভিন্নভাবে উপস্থাপন করা হলে একটি দলিলকে সংশোধন করা যায়। রাইট। একটি দলিল যদি প্রতারণার মাধ্যমে সম্পাদিত হয়, দলিলটি যদি ভুল তথ্যের ভিত্তিতে সম্পাদিত হয়, দলিলে যদি পক্ষগণের অভিপ্রায় ভিন্নভাবে উপস্থাপন করা হয়, তাহলে অবগতির তারিখ হতে 3 বছরের মধ্যে দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করিতে হইবে। তাহলে দলিল সংশোধনের তামাদি সময় কত? 3 বছর। 3 বছর, দলিল সংশোধনের তামাদি সময় কয় বছর? 3 বছর। 3 বছর। এরপরের ধারা হচ্ছে চুক্তি বাতিল, চুক্তি রদ। ধারা কত? 35। বিচারপূর্বক একটি চুক্তি কি রদ করা যায়? উত্তর কি হবে? বলো। বিচারপূর্বক একটি চুক্তি কি রদ করা যায়? উত্তর বলো। বলো। বিচারপূর্বক একটা এটা দেখি না স্যার। হ্যাঁ, ওইটাই যে এই যেগুলোই পড়া মনোযোগ দিয়ে পড়তে হয়। চুক্তি বাতিল, চুক্তি রদ। এর পরের কথাই হইল বিচারপূর্বক একটি চুক্তি রদ করা যায়। বিচারপূর্বক একটি চুক্তি কি করা যায়? রদ করা যায়। রদ করা যায়। যেই সকল ক্ষেত্রে আদালত চুক্তি বাতিল করতে পারেন, ক্ষেত্র কয়টি? 9টি। 9টি ক্ষেত্র। চুক্তিটি বাতিলযোগ্য প্রমাণিত হলে, যেই চুক্তি সম্পাদন করতে বাদীর চেয়ে বিবাদীর দোষ বেশি থাকে, সেই চুক্তি আদালত বাতিল করিতে পারেন।
সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি হওয়ার পর বাদী তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে আদালত চুক্তিটি কি করিতে পারেন? বাতিল করিতে পারেন। বাতিল করতে পারেন। নাবালক কর্তৃক কোনো চুক্তি সম্পাদিত হলে আদালত চুক্তি বাতিল করিতে পারেন, কারণ নাবালকের চুক্তি করার অধিকার নাই। অনৈতিক কোনো নাই। কার্যক্রমের উদ্দেশ্যে কোনো চুক্তি সম্পাদন করলে, অনৈতিক অসৎ উদ্দেশ্যে কোনো চুক্তি সম্পাদিত হইলে এবং অনৈতিক উদ্দেশ্য প্রমাণিত হইলে আদালত চুক্তি বাতিল করিতে পারেন। আবার প্রলোভন ভীতি প্রদর্শনের বিনিময়ে কোনো চুক্তি সম্পাদিত হলে আদালত চুক্তি বাতিল করিতে পারেন। চুক্তি বাতিল করতে পারেন। যেহেতু চুক্তিতে দুইটি পক্ষ বিদ্যমান থাকে, সুতরাং চুক্তিতে গিভ এন্ড টেক, দান প্রতিদান প্রয়োজন। সুতরাং প্রতিদানবিহীন কোনো চুক্তি সম্পাদিত হলে সেই চুক্তি আদালত বাতিল করিতে পারেন। কিংবা চুক্তিতে স্বাধীন বাতিল সম্মতি করতে না পারেন। থাকিলে, চুক্তি দুইটি পক্ষের মধ্যে চুক্তি সম্পাদিত হলে কোনো পক্ষ যদি স্বাধীন সম্মতি ছাড়া চুক্তি সম্পাদিত হয়, জোরপূর্বক চুক্তি সম্পাদিত হয়, বলপূর্বক চুক্তি সম্পাদিত হয়, ভীতিপূর্বক চুক্তি সম্পাদিত হয়, অর্থাৎ চুক্তিকারীদের মধ্যে সম্মতি, স্বাধীন সম্মতি, ইচ্ছা, উইলনেস যদি না থাকে, তাহলে সেই চুক্তি কি হয়? বাতিলযোগ্য হয়। বাতিল বাতিল আবার যোগ্য হয়। প্রতারণার মাধ্যমে অনুচিত কোনো প্রভাবের মাধ্যমে চুক্তি সম্পাদিত হলে সেই চুক্তি আদালত বাতিল করিতে পারেন। বাতিল করতে পারেন। এবং চুক্তি বাতিলের তামাদি সময় 1 বৎসর। চুক্তি বাতিলের তামাদি 1 সময় বছর। 1 বৎসর। তাহলে 1 আমরা বছর। এই যে চুক্তি বাতিল, বিচারপূর্বক চুক্তি বাতিল করা যায় ধারা কত? 35। ভুলের জন্য একটি চুক্তি বাতিল করা যায় কি? উত্তর বলো। না স্যার, শুধুমাত্র ভুলের জন্য একটি একটা চুক্তিতে চুক্তি বাতিল করা যায় কোনো না। তথ্যগত ভুল হইতে পারে, আইনগত ভুল হইতে পারে, শুধুমাত্র ভুলের জন্য একটি চুক্তি বাতিল করা যায় না। তাহলে যায় না। কি করা যায়? চুক্তি সংশোধন করা যায়। চুক্তি কি করা যায়? সংশোধন করা যায়। সংশোধন করা যায়, সংশোধন রেকটিফিকেশন করা করা যায়। যায়, রেকটিফিকেশন অফ কন্ট্রাক্ট করা যায়। ধারা কত? 36। হয়তো এখন আমরা পড়বো দলিল বাতিল। এর আগে আমরা পড়েছিলাম দলিল সংশোধন। কখন দলিল সংশোধন প্রয়োজন হয় আমরা সেটা পড়েছি। দলিলটি প্রতারণার মাধ্যমে ভুল তথ্যের ভিত্তিতে অভিপ্রায় ভিন্নভাবে থাকলে দলিলটি কি হবে? 31 ধারা মোতাবেক সেই দলিল সংশোধন করা যায়। সংশোধন করা এক সংশোধন করা জিনিস যাবে। আর বাতিল করা আরেক জিনিস। একটি দলিল সংশোধনের কয়টি কারণ থাকতে পারে? 3টি কারণ থাকতে পারে। আবার 3টি এইখানে কারণ বলেছি থাকতে পারে। 39 ধারা, সেকশন 39 বলছি আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের রায়দা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। সে তার পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করেছে এবং একদিন আগে তার অ্যানিভার্সারি গেছে। আমরা তাকে অভিনন্দন জানাই। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি রাইদা আপু। থ্যাংক ইউ দাদা। থ্যাংক থ্যাংক ইউ ইউ। আপু। ওকে, তুমি কি ভালো আছো রাইদা? জি দাদা, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এর জন্য আজকে আমি ক্লাস করতে বসছি। যেহেতু তুমি ক্লাসে জি। অনুপস্থিত ছিলে, এর জন্য আমি একটা সপ্তাহ ক্লাস করাই নাই, বিকজ অফ ইউ। আচ্ছা আচ্ছা, আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট। ওকে, একটু পার্সোনাল কিছু কাজ ছিল তো, একদম আনঅ্যাভয়েডেবল। তো আমি 31 দ্বারা পড়াচ্ছি সুনির্দিষ্ট প্রতিকার আইনের। আমরা পড়ছি দলিল সংশোধন। 3টি কারণে একটি দলিল সংশোধন করা যায়, এটা আমরা বলেছি। রেক্টিফিকেশন। রহিমা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে 18 মিনিট পরে, তারপরেও যে এসেছে তাকে ধন্যবাদ জানাই।
আচ্ছা স্যার। না স্যার, আমি বসে আছি, আমি ভাবছি যে আপনি গ্রুপে করাবেন। না, আমি ওটা আর লিখে বলতেছে দিয়েছিলাম, ওমা তুমি স্যার তো দেখো নাই। লিঙ্ক দিছে। হ্যাঁ, আমি বলছি ওমা স্যার তো দেখি লিঙ্ক দিছে, তো এই জন্য আমি লিঙ্কে ঢুকলাম আর কি। ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। এখন আমরা সুনির্দিষ্ট প্রতিকার শেষ করেছি, রিভিশন দিচ্ছি। আমরা নতুন পড়া ও, আজকে পড়বো। লিমিটেশন পড়বেন বলছেন, জি স্যার। আমরা আমরা পড়েছিলাম 31 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 31 হচ্ছে রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট কয়টি কারণে আমরা রেক্টিফিকেশন করব? 3টি কারণে। জি। আচ্ছা, এরপরে পড়েছি চুক্তি বাতিল, চুক্তি রদ, সেটা 35 ধারা। এবং ধারা, জি আদালত স্যার। 9টি কারণে একটি চুক্তি বাতিল করতে পারেন। দুটি কারণে। শুধুমাত্র ভুলের জন্য একটি চুক্তি আদালত বাতিল করতে পারেন না। ধারা কত? 36। এখন আমরা পড়ব ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে দলিল বাতিল। দলিল বাতিল। 40 আমরা ধারা। এই জিনিসটি সেকশন 31 এবং সেকশন 39 একটু মনে রাখবো ভালোভাবে, কারণ দুটোর বৈশিষ্ট্য একই রকম। একটা দলিল যদি প্রতারণার মাধ্যমে, ভুল তথ্যের মাধ্যমে পক্ষগণের অভিপ্রায় ভিন্নভাবে থাকে, তাহলে দলিলের ফলাফল কি? এটা একটা কোয়েশ্চন। বলো তো কি দলিলের ফলাফল? শূন্য। বলো, কে উত্তর দিতে পারো বলো। স্যার সরি, আরেকবার বলবেন, বুঝিনি আমি। যদি একটি দলিল প্রতারণার মাধ্যমে, ভুল তথ্যের মাধ্যমে পক্ষগণের অভিপ্রায় ভিন্নভাবে উপস্থাপন করা হয়, তাহলে একটি দলিলের ফলাফল কি? দলিল বাতিল। বাতিল হয়। এই যে এটুকুই বুঝতে হবে বলেছি। স্যার, এটি দলিল সংশোধন হবে স্যার। দলিল বাতিল। সংশোধন হবে। আমরা সংশোধন এইটুকু হবে। মনে রাখার জন্য আমি এই প্রশ্নটা উত্থাপন করেছি যে একটি দলিল যদি প্রতারণার মাধ্যমে সম্পাদিত হয়, দলিলটি ভুল প্রতারণা। তথ্যের মাধ্যমে সম্পাদিত হয়, পক্ষগণের জি। অভিপ্রায় ভিন্নভাবে উপস্থাপন হয়, কন্ডিশন কয়টি? 3টি। এই 3টা শর্ত যদি একটি দলিলের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে এই দলিলের ফলাফল কি হবে? সেই দলিলটি রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের বাংলা হচ্ছে দলিল বাতিল। দলিল সংশোধন। এই কারণেই বলেছি সেকশন 31 এবং 39 বুঝে বুঝে ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে, কারণ দুইটা সেকশনের বৈশিষ্ট্য একই রকম, ক্যারেক্টার একই রকম। এই কথাটাই আমি বলার চেষ্টা করেছি। আমি 31 পড়িয়ে এখন আসছি 39-এ। 39-এ বলছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। 39 কি? ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। এই ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের মধ্যে বলেছে কি কি কারণে একটি দলিল বাতিল হইতে পারে। আর এর আগে 31-এ বলেছিল কি কি কারণে একটি দলিল সংশোধন হইতে পারে। আমি 31-এ বলেছি 3টি কারণে একটি দলিল সংশোধন হইতে পারে। 39-এ এসেও বলছি যে একটি দলিল 3টি কারণে বাতিল হইতে পারে। এবং এই যে বললাম বাতিল হইতে পারে, 39 সেকশন 39-এ ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টে বলছে যদি একটি দলিল বাতিল বা বাতিলযোগ্য হয়, ইংরেজিতে বলে ভয়েড এন্ড ভয়েডেবল হয়। একটি দলিল যদি ভয়েড অর ভয়েডেবল হয়, তার ফলাফল কি? দলিল বাতিল। বাতিল। একটা ইনস্ট্রুমেন্ট মানে দলিল, একটি দলিল যদি ভয়েড অর ভয়েডেবল, ইংরেজি ওয়ার্ড ভয়েডেবল হইলে ফলাফল কি? বাতিল। কি বাতিল? দলিল বাতিল। আবার বলছে একটি দলিলটি যদি অসত্য, জাল এবং ভুয়া, 3টা ওয়ার্ড। একটা হচ্ছে দলিলটি যদি কি হয়? অসত্য, অসত্য, জাল জাল, এবং ভুয়া। এই 3টি কারণ যদি বিদ্যমান থাকে, তাহলে দলিলের ফলাফল কি? বাতিল। বাতিল। দলিলটি বাতিল হবে। বাতিল। আবার বলছে দলিলটি বাতিল না করিলে যদি মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। কোন দলিলটি? ওই যে ভুয়া, অসত্য, জাল ভুয়া দলিলটি বাতিল না করলে অপর পক্ষের কি হইতে পারে?
মারাত্মক ক্ষতি হবে, মারাত্মক ক্ষতির সম্ভাবনা দেখা দিবে। তাহলে এই এই ধরনের দলিলের ফলাফল কি? দলিলটি কি করিতে হবে? বাতিল করিতে বাতিল হইবে। করতে হবে। এখন যদি আমি ইংরেজিতে বলি, যেহেতু এখানে রাইডা আছে তার বোঝার জন্য, একটি দলিল কখন বাতিলযোগ্য হয় আমরা সহজে বুঝবো, যদি দলিলটি ভয়েড অর ভয়েডেবল হয়। এরপরে কি? এরপরে বলছে সিরিয়াস ইনজুরি মে শু টু হ্যাভ ইট adjudged void and voidable, and the court may, in its discretion, so adjudge it and order it to be deliberate up and cancel. এখানের যে ভাষাটা বলেছে এই ভাষা দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমাদের এইখানের ভাষাটা প্রয়োগ করতে হবে দলিলটি অসত্য, জাল, ভুয়া হলে। এই কথাটা আবার ইংরেজিতেই বুঝতে হবে। দলিলটি অসত্য, জাল, ভুয়া। আর ভুয়া। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দলিলটি বাতিল না করলে কি হইতে পারে? মারাত্মক ক্ষতির মারাত্মক সম্ভাবনা ক্ষতির সম্ভাবনা রয়েছে। আছে। এবং এই দলিল বাতিলের তামাদি সময় হচ্ছে 3 বছর। একটা 3 বছর। দলিল তামাদি সময় কখন থেকে 3 বছর? অবগতির তারিখ হইতে 3 বছরের মধ্যে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করিতে করতে হবে। হইবে। অর্থাৎ কি অবগতি? যখনই তুমি দেখলা যে তোমার নামে একটা ভুয়া দলিল হয়েছে, জাল দলিল হয়েছে, অসত্য দলিল হয়েছে, সঙ্গে সঙ্গে এই দলিল বাতিল না করলে তোমার সম্পত্তি চলে যেতে পারে। সেই দলিলটি যেহেতু অসত্য, যেহেতু জাল, যেহেতু ভুয়া, তাহলে এটা কি? ইংরেজিতে বলে ভয়েড অর ভয়েডেবল। কেন ভয়েড এন্ড ভয়েডেবল? কেননা এই ইনস্ট্রুমেন্ট not true, it fact, it's made by, এই প্রতারণা ইংরেজি কি বলো? চিটিং, মেড বাই চিটিং। সো এই 3টি শর্ত থাকলে পরে যখনই তুমি জানবে যে তোমার বিরুদ্ধে একটি দলিল হয়েছে, তুমি জানো না মিথ্যাভাবে তৈরি হয়েছে, যেই দিন থেকে তুমি জানতে পারবে সেই দিন থেকে কত বছরের মধ্যে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করিতে হবে বলো? যেই দিন তুমি 3 জানলে বছরের মধ্যে। 3 বছরের মধ্যে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। যে যেই দিন তুমি শুনবে যে তোমার বিরুদ্ধে একটি অসত্য দলিল হয়েছে, তখনই তুমি 3 বছরের মধ্যে, ওই তারিখ থেকে 3 বছরের মধ্যে দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করিতে হইবে। এখন তুমি বলবে যে স্যার এই দলিল তো রেজিস্ট্রি হয়ে গেছে, এই যে মিথ্যা দলিল তৈরি করেছে সেই দলিলটা কি হয়ে গেছে? রেজিস্ট্রি হয়ে গেছে। তো রেজিস্ট্রি যদি হয়ে যায় তাহলে তুমি তোমার দলিলের কিভাবে বাতিল করবে? বলছে দলিল বাতিলের 1 কপি সাব রেজিস্ট্রি অফিসে প্রেরণ করিতে হইবে। শর্তটা বুঝতে হবে, এটাই এমসিকিউ। যে ধরো তোমার দলিল, একটা ভুয়া দলিল তোমার নামে তৈরি করেছিল তোমার সম্পত্তির বিরুদ্ধে, এটা রেজিস্ট্রিও করে ফেলছে। এখন তুমি দলিল বাতিল যেদিন শুনলে যে ভুয়া দলিল হয়েছে, তুমি দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করলে। তোমার তামাদি সময় 3 বছর। এর মধ্যেই তুমি মামলাটা দায়ের করলে, তোমার দলিল বাতিলের আদেশ পেয়ে গেলে। এখন কি হবে? দলিল বাতিলের এই একটি কপি কোথায় পাঠাতে হবে? সাব রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রি অফিসে, সাব রেজিস্ট্রার না। জেলার যে প্রধান তাকে বলে রেজিস্ট্রার, রেজিস্ট্রারের নিচে থাকে সাব রেজিস্ট্রার। তো তোমাকে এই দলিলটি কোথায় পাঠাতে হবে? দলিল বাতিলের এই আদেশটি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি পাঠাতে অফিসে। হবে। রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রি অফিস। রেজিস্ট্রি অফিসে পাঠাবে। আমি কি বুঝাইতে আচ্ছা পারছি? স্যার। হ্যাঁ জি। স্যার। তো এই দলিল সংশোধন, দলিল বাতিল, এখান থেকে প্রশ্ন থাকবেই। এই 3টা ধারা খুবই ইম্পর্টেন্ট। 31 দলিল সংশোধন, 35 চুক্তি বাতিল, চুক্তি রদ, হ্যাঁ, আর 39 হচ্ছে দলিল বাতিল। এরপরের প্রশ্ন হচ্ছে আংশিক দলিল কি বাতিল করা যায়? ধারা 40, হ্যাঁ আংশিক দলিল বাতিল করা যায়। এরপরে বলছে দলিল বাতিলের জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে কি মামলা করা যায়?
এটার উত্তর হইল ওই যে ৩৯ ধারায় আমরা বলেছিলাম দলিলটি অসত্য, জাল, ভুয়া। যে বা যারা তোমার বিরুদ্ধে অসত্য, জাল, ভুয়া দলিল তৈরি করেছে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪১ ধারায়। এরপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে ৪২ ধারা ঘোষণামূলক প্রতিকার। ঘোষণামূলক প্রতিকার এটা খুবই ইম্পর্টেন্ট। এই ঘোষণামূলক প্রতিকারের ইংরেজি কি বলো? ঘোষণামূলক প্রতিকারের ইংরেজি কে বলতে পারো বলো? ডিক্লারেটরি ডিক্রিজ নাকি? না, ডিক্রি না তো, প্রতিকার হতে আপনার ইয়া ডিক্লেটরি ডিক্রি, ডিক্লেটরি ডিক্রি হবে, ডিক্রি, ডিক্রি ইয়া না? হ্যাঁ ডিক্লেটরি ডিক্রি, ঘোষণামূলক প্রতিকার। তো এই ঘোষণামূলক প্রতিকার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেকশন। সেখানে বলছে এই ডিক্লেটরি ডিক্রির ধারা কত? ৪২। ধারা কত? 42। সেকশন কত? 42। এই 42 আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ডিক্লারেশন অফ স্টেটাস অফ রাইট, এই ডিক্লারেশন অফ কোর্ট, এই ঘোষণামূলক ডিক্রির আদালতের কি ধরনের অধিকার? স্বেচ্ছাধীন ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশন অফ পাওয়ার। এখন প্রশ্ন হইল ঘোষণামূলক ডিক্রি কখন লাভ করার অধিকার জন্মে? কখন ডিক্লেটরি ডিক্রি লাভ করার অধিকার জন্মে? আমরা বলেছি যদি যদি এখন প্রথমে শিখতে হবে ঘোষণামূলক ডিক্রি কি, প্রতিকার কি। এটার একদম এক লাইনে উত্তর হইল আদালত কর্তৃক ঘোষণা দেওয়াকে ঘোষণামূলক প্রতিকার বলে। প্রতিকার এবং আদালত কি কারণে, কয়টি ক্ষেত্রে ঘোষণামূলক প্রতিকার লাভ করা যায়? 2টি ক্ষেত্রে। এটা একদম আমার কথাগুলো নোট করে রাখতে হবে। 2টি ক্ষেত্রে ঘোষণামূলক প্রতিকার লাভ করা যায়। কোন 2টি ক্ষেত্রে? লিগ্যাল ক্যারেক্টার, লিগ্যাল রাইট। এই যে লিগ্যাল Right. ক্যারেক্টার এন্ড লিগ্যাল রাইট, এই দুটো পয়েন্ট আমাদের অবশ্যই মনে রাখবো। ঘোষণামূলক ডিক্রির ক্ষেত্র কয়টি, পয়েন্ট কয়টি? 2টি। কি? দুইটি লিগ্যাল ক্যারেক্টার এন্ড লিগ্যাল legal right. লিগ্যাল ক্যারেক্টার অর এনি লিগ্যাল রাইট। যদি যদি ইফ এনি পার্সন ডিনাইং অর ইন্টারেস্টেড টু ডিনাই, এই ইংরেজি ওয়ার্ডটা মনে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী তোমার, কয়েক পেজ আমরা খালি 3 পেজ আনাইলাম, তার বাকি কিন বাসা। হ্যাঁ রহিমা এইসব কি বললো? এরপরে রহিমা এইসব কি মিউট বললো? করে নাই। রহিমা কি পড়ার মধ্যে আছে নাকি 2 পিস 3 পিসের মধ্যেই আছে? না স্যার ওই জাফর কল করছিল, তো লাইন গেছে গা কাটি। এখন ইন করতেছে 2বার 3বার ট্রাই করলাম, ঢুকতেছে না। আচ্ছা ঠিক আছে। তো ঘোষণামূলক ডিক্রি ক্ষেত্র কয়টি? 2টি, লিগ্যাল ক্যারেক্টার এন্ড লিগ্যাল রাইট। এখন এই 2টি ক্ষেত্র কি করতে পারে? যদি কোনো ব্যক্তির কোনো আইনগত পরিচয় কিংবা আইনগত অধিকার অন্যের দ্বারা অস্বীকৃত হলে আদালত যে প্রতিকারের মাধ্যমে মোকদ্দমাটি নিষ্পত্তি করে থাকেন তাকে বলে ঘোষণামূলক প্রতিকার। প্রতিকার এখন এই কথাটা আগে তোমাদের মুখস্থ করা থাকতে হবে, বুঝতে হবে যে ঘোষণামূলক প্রতিকার কি। হোয়াট ডু মিন বাই ডিক্লেটরি ডিক্রি? হোয়াট ডু মিন বাই ডিক্লেটরি ডিক্রি? decree তাইলে ডিক্লেটরি ডিক্রি মানে কি? ডিক্লেটরি ডিক্রি মানে কি এখন আমরা বুঝলাম। ঘোষণামূলক প্রতিকার। হ্যাঁ, ঘোষণামূলক প্রতিকার কাকে বলে, কখন হয়? যদি কোনো ব্যক্তি তোমার এই 2টা শর্ত লিগ্যাল ক্যারেক্টার এন্ড লিগ্যাল রাইট কি করে? অস্বীকার করে। যদি কোনো ব্যক্তি তোমার আইনগত পরিচয়, আইনগত পরিচয় এবং আইনগত অধিকার কি করতে হবে? অন্য কোনো ব্যক্তি কি করতে হবে রাইদা? অস্বীকার করতে হবে। অস্বীকৃত হতে হবে।
এইখানে অভিনয় যে করতে থাকে। রায়দা একজন সাংবাদিক, আমি বললাম না না ও সাংবাদিক না, তাহলে সঙ্গে সঙ্গে কি হইলো, আমি তার পদ পদবি পদমর্যাদা কি করলাম, ডিনাই করলাম, অস্বীকার করলাম নাকি? হুম, হ্যাঁ স্যার। জি। আমি ধরো রায়দা একজন সাংবাদিক, আমি বললাম না না শি ইজ নাথিং, শি ইজ নট এ জার্নালিস্ট এট অল, সঙ্গে সঙ্গে তা সে আমার বিরুদ্ধে কি ধরনের মামলা করার অধিকার লাভ করলো? ডিক্লেটরি, ঘোষণামূলক হ্যাঁ ডিক্লেটরি, ডিক্লারেশন। ডিক্লেটরি ডিক্রি পাওয়ার জন্য ডিক্লারেশন সুট করার অধিকার লাভ করলো। তাহলে এই 42 দ্বারাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আইনগত পরিচয়, আইনগত অধিকার অস্বীকার করলে সঙ্গে সঙ্গে কি করা যায় বলো? সঙ্গে সঙ্গে কি করা যায়? আমরা কি করতে পারি? আমার সঙ্গে কথা রিপ্লাই না করলে তো বুঝবো না তোমরা আমার কথা বুঝছো কিনা। যে কোনো ব্যক্তি যদি তোমার আইনগত অধিকার, আইনগত পরিচয় অস্বীকার করে, তাহলে তোমার কি করণীয় আছে বলো? ঘোষণামূলক প্রতিকারের করতে হবে ঘোষণামূলক স্যার। মোকদ্দমা দায়ের করার অধিকার জন্মে। দায়ের করতে হবে। ঘোষণামূলক প্রতিকার, প্রতিকারের অধিকার ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের দায়ের করতে অধিকার জন্মে। তাহলে এখন আমার হবে। সামনে প্রশ্ন হইল, ঘোষণামূলক প্রতিকার কি বা ডিক্রি কি, মোকদ্দমা কি? কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আইনগত পরিচয়, আইনগত অধিকার, ইংরেজিতে বললে লিগ্যাল রাইট, লিগ্যাল ক্যারেক্টার যদি অস্বীকার করে, ডিনাই অর ডিনাইয়েবল হয়, তখন তুমি ঘোষণামূলক প্রতিকার পাইতে পারো। তবে ঘোষণামূলক প্রতিকারের সাথে আনুষঙ্গিক প্রতিকার যুক্ত করতে হয়। ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে কি প্রতিকার যুক্ত করতে হয় বলো? আনুষঙ্গিক আনুষঙ্গিক প্রতিকার, প্যারেন্টাল ঘোষণামূলক রিলিফ। প্রতিকারের সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার যুক্ত করতে হয়। সেই আনুষঙ্গিক প্রতিকারের ইংরেজি কি? কনসিকুয়েন্টাল রিলিফ। কনসিকুয়েন্টাল রিলিফ। তা এটুকু শিখলাম যে ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে কনসিকুয়েন্টাল রিলিফ কি করতে হয়? প্রার্থনা করতে হয়। পরের প্রশ্ন, হয়। প্রশ্ন আসলো তোমাদের সামনে, ঘোষণামূলক প্রতিকারের সঙ্গে কনসিকুয়েন্টাল রিলিফ না থাকলে ফলাফল কি বলো? উত্তর দাও। মোকদ্দমা খারিজ। খারিজ, মোকদ্দমা খারিজ, বাতিল। এটা খুব মনে রাখতে হবে, এটা বুঝতে হবে। এখন তোমরা কোনো আওয়াজ দিতেছ না, আমি কিন্তু বুঝতেছি না। বোঝা গেল? কে কে বুঝো নাই? জি স্যার। এইটুকু পড়া কে কে বুঝো নাই সেটা বলো। আমি বুঝছি স্যার। হ্যাঁ, তো তুমি বুঝছো, আর যারা বুঝছে কিনা? বুঝছি স্যার। এরপরে যে আরেকজন যে আশেপাশে কিছু বুঝছে, নাকি সে বিস্কুট খাচ্ছে, নাকি অ্যানিভার্সারি পালন করতেছে, এটা তো বুঝতেছি না। হ্যাঁ, এখন কে ইয়ে রায়দা কি বুঝেছো? ওখানে নাই। এনিওয়ে, তাহলে এখন বলো, কে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে? উত্তর দাও। স্যার, যদি কোনো ব্যক্তি কোনো অন্য কোনো ব্যক্তির আইনগত পরিচয় কিংবা আইনগত অধিকার অন্যের মানে অস্বীকৃতি জানায়, তাহলে তাহলে সে ব্যক্তি স্যার ঘোষণামূলক প্রতিকারের মোকদ্দমা দায়ের করতে পারবে স্যার। রাইট। যদি কোনো ব্যক্তির আইনগত অধিকার, আইনগত পরিচয় বা সম্পত্তিতে অধিকার থাকা অবস্থায় অন্য কোনো ব্যক্তি তার আইনগত পরিচয়, অধিকার অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে সে কি মামলা দায়ের করতে পারে? ঘোষণামূলক মামলা দায়ের করতে ঘোষণামূলক প্রতিকার পারে। পারে। আচ্ছা,
এরপরে বলছিলাম কনসিকুয়েন্টাল রিলিফ, ঘোষণামূলক মোকদ্দমার সঙ্গে কনসিকুয়েন্টাল রিলিফ যুক্ত করতে হয়, যুক্ত না করলে ঘোষণামূলক মোকদ্দমা মোকদ্দমা খারিজ হবে। খারিজ হয়ে খারিজ যায়, হবে। বাতিল হইয়া যায়। তাহলে আমরা আগাই, এগুলো আমরা আগে পড়িয়েছি, এখন আমি রিভিশনের জন্য এগুলা দিয়েছিলাম। তো এইটুকু আমি আগে আগায়া যাচ্ছি, আর যেখানে রাইদাও রেসপন্স করছেন না, আমি এখানে আর বেশি কথা বলার দরকার নেই। এর মানে না সে দাদা আমি আসছি, ওয়াশরুমে উঠার জন্য উঠছিলাম, সরি। আমি বলছিলাম যে ঘোষণামূলক মামলা কে দায়ের করিতে পারে, এটার উত্তর তুমি দিতে পারবা? যে অ্যাগ্রিড সে দায়ী করবে, যে মানে আর কি ঘোষণাটা চায়। তুমি কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শোনো না, এটা আমি বুঝতে পেরেছি। আহ, এগ্রিড বা ঘোষণামূলক মোকদ্দমা চায় আবার কি? তুমি তো এটা পয়েন্টের উত্তর এটা না, এমসিকিউর উত্তর এটা না, রিটেনের উত্তর এটা না, লফুল উত্তর দিবা আচ্ছা যে কোনো জি ব্যক্তির আইনগত পরিচয়, আইনগত অধিকার, লিগেল জি ক্যারেক্টার, লিগেল রাইট রয়েছে, যে কোনো ব্যক্তির হ্যাঁ লিগেল ক্যারেক্টার, লিগেল রাইট রয়েছে, কিন্তু অন্য কোনো ব্যক্তি জি তার এই লিগেল রাইট, লিগেল ক্যারেক্টার কি করতে হবে? অস্বীকার করতে অস্বীকার করতে হবে। ডিনাই অস্বীকার অর করতে ডিনায়েবল হবে, ডিনাই অর ডিনায়েবল। হুম ডিনার। অর্থাৎ কি আচ্ছা কি কি ডিনাই এন্ড ডিনায়েবল করলো বলো তো? আহ, চরিত্র এবং আইনগত পরিচয়। আইনগত পরিচয়, আইনগত অধিকার। মানে কি না বলবো, না, এটারে তো ইয়া বলে ইংলিশে আর কি, যে কোনো একটা নাই, তুমি বলো, আমি ডিক্লারেশন। এখন রাইডার সঙ্গে কথা লিগেল বলছি। রাইট লিগেল ক্যারেক্টার অর লিগেল রাইট কি করেছে সে? ডিনাই অর ডিনায়েবল। তো হ্যাঁ ডিনাই অর ডিনায়েবল। ডিনাই অর ডিনায়েবল করার কারণে যার অধিকার ডিনাই এন্ড ডিনায়েবল করলো, সে কি করতে পারে? সে 42 সেকশনের আন্ডারে মামলা করতে পারে। কি মামলা করতে পারে? এটা হচ্ছে আপনার ইসের জন্য ডিক্লারেশন অফ স্ট্যাটাস অর রাইট। ডিক্লারেশন সুট দায়ের করতে পারে। হ্যাঁ, বুঝছো যে ডিক্লারেশন সুট দায়ের করতে পারে। তো তোমার সামনে প্রশ্ন ছিল, ডিক্লারেশন অফ স্ট্যাটাস অর রাইট। হ্যাঁ, ওকে ডিক্লারেশন সুট দায়ের করতে পারে, ডিক্লারেশন সুট। এবং এই ডিক্লারেশন সুটের সঙ্গে কি যুক্ত করতে হবে বলো এখন? অ্যাডিশনাল যে কম্পেনসেশন সে চায়। না না, এই যে উল্টাপাল্টা কথা হয়ে গেছে। কনসিকুয়েন্টাল রিলিফ। কনসিকুয়েন্টাল রিলিফ। দাদা আমি মানে ভাষাটা ঠিক বলতে পারি না, আমি ওটাই মিন করছি, না, সরি। তুমি মিন করলে হবে না, কনসিকুয়েন্টাল। তুমি পরীক্ষা দিবা, তো তোমার মিনিং এ তোমার সম্পূর্ণ অভিপ্রায় ভিন্ন ভাবে চলে যাবে। জি ওকে। তাহলে আমি কি বললাম, যে কে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে? যে ব্যক্তির এই দুইটি অধিকার রয়েছে, সেই দুইটি অধিকার অন্য কোনো ব্যক্তি অস্বীকার করলে সে কি করতে পারে? ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে। ইংরেজিতে বলে ডিক্লারেশন সুট, ডিক্লারেশন সুট দায়ের করতে পারে। এবং ডিক্লারেশন সুটের সঙ্গে কি যুক্ত থাকতে হবে? কনসিকুয়েন্টাল রিলিফ। কনসিকুয়েন্টাল রিলিফ। কনসিকুয়েন্টাল রিলিফ যদি যুক্ত না থাকে ডিক্লারেশন সুটের সঙ্গে, মামলার ফলাফল কি? খারিজ। খারিজ, মোকদ্দমা বাতিল হবে। খারিজ। তাহলে খারিজ। ডিক্লারেশন সুটের সঙ্গে কনসিকুয়েন্টাল রিলিফ যুক্ত করা কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক। এই কথাগুলো ক্লিয়ার কনসেপ্ট না হইলে প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে। ঠিক, একদম ক্লিয়ার দাদা, থ্যাংক ইউ। ওকে, আমি এটুকু দেখলাম। এবং প্রতিটি ঘোষণার জন্য কত টাকা করে ফি জমা দিতে হবে? প্রতিটি ডিক্লারেশনের 300 জন্য, টাকা ইচ এন্ড এভরি ডিক্লারেশনের জন্য উইল বি পেড 300 টাকা কোর্ট ফি। 300 টাকা কোর্ট ফি। ফি। Every and each declaration have to be paid 300 টাকা for court fee. It is clear? এবং কনসিকুয়েন্টাল রিলিফ প্রার্থনা করা কার জন্য বাধ্যতামূলক? উত্তর দাও। যে মামলা দায়ের করছে তার জন্য। এই জন্য যে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা বাদীর জন্য বাধ্যতামূলক। For the plaintiff have to bound to include the consequential relief with declaration suit. নাকি? জি এখন
সে ডিক্লারেশন সুটের সঙ্গে কনসিকুয়েন্টাল যুক্ত করে সে মামলা দায়ের করেছে ডিক্লারেশন সুট, মামলাটা খারিজ হয়ে গেল, ডিসমিস হয়ে গেল। তার ফলাফল কি? Dismissal of declaration suit. What to bring the result? What would be bring to result? Give me answer. Effect of Aggrieved party forward to move for appeal. Aggrieved party হ্যাঁ ফরওয়ার্ড টু মুভ, কোথায় মুভ করবে? ফর আপিল। মানে কি, ঘোষণামূলক মামলা খারিজ হইলে ক্ষতিগ্রস্ত পক্ষ আপিল করিতে পারে। ক্লিয়ার? এরপরে আমাকে বুঝিয়ে বলো, ঘোষণামূলক প্রতিকারের ঘোষণার জন্য ডিক্রি জারির প্রয়োজন আছে কি? নাই। নাই নাই, এটা আগে পড়িয়েছিলাম বললে ওরা এটা উত্তর দিতে পেরেছে। এখন রায়টা বলো যে ডিক্লারেশন সুটে এক্সিকিউশন অফ ডিক্রির কেন প্রয়োজন নেই? এটা দাদা আমি ছিলাম না ক্লাসে, আমি বলতে পারলাম না। এটা বলতে পারো নাই দেখে তুমি আমার কাছে প্রশ্ন করবা যে ডিক্লারেশন সুটের ডিক্রি দিয়ে দিল আদালত, এই ডিক্রিটার জন্য এক্সিকিউশন অফ ডিক্রির কি নাই? নট নেসেসারি ফর এক্সিকিউশন অফ ডিক্রি। হোয়াই? এই যে ঘোষণামূলক ডিক্রি জারি করে বাস্তবায়ন করার প্রয়োজন পড়ে না, ঘোষণার সঙ্গে সঙ্গে সেটা কার্যকর হয়ে যায়। ঠিক আছে, ডিক্রি জারির মোকদ্দমায় ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিক্লারেশন করার সঙ্গে সঙ্গেই কি হয়ে যায়? এক্সিকিউট হয়ে যায়। সো দ্যাট there is no necessary to execution of decree. Clear? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমি নেক্সট সেকশনে যেতে পারি। জি। এরপরের প্রশ্ন হচ্ছে ঘোষণামূলক ডিক্রির ফলাফল, ধারা 43 আমরা এখন যা পড়লাম, ডিক্লারেশন সুট কি, কে ডিক্লারেশন সুটের মামলা দায়ের করতে পারে, ডিক্লারেশন সুটের সঙ্গে কি যুক্ত করতে হয়, এবং ডিক্লারেশনের জন্য কোর্ট ফি কত দিতে হয়, ডিক্লারেশনের মামলা খারিজ হলে ফলাফল কি, এইসব পড়েছি। এবং ডিক্লারেশনের মামলার তামাদি সময় কত বছর? 6 বছর। লিমিটেশন কত? ঘোষণামূলক মামলা দায়েরের লিমিটেশন কত? তামাদি আইনের 120 অনুচ্ছেদ মোতাবেক 6 বছর। 6 বছরের মধ্যে কি করতে হয়? ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হয়। এই কথাটা, এই পয়েন্টগুলো আমি এইভাবে বলেছিলাম যে পয়েন্টে পয়েন্টে তোমাদের মনে রাখতে হবে, বুঝতে হবে। কারণ তোমরা কি পড়ো কি না আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ পরীক্ষা নাকের ডগায়। এপ্রিল মাসের ফার্স্ট উইকে পরীক্ষা। আমি কি মনে করাইয়া দিতে পেরেছি তোমাদেরকে কবে পরীক্ষা? এফেক্ট অফ ডিক্লারেশন, এই এফোর্ট সেকশন 43 ঘোষণামূলক মোকদ্দমার ফলাফল। ঘোষণামূলক মোকদ্দমা, আমি একটা ফোন ধরে নেই। ওকে, ঋত্বিক এদিকে আসো।